আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা। এক ছোট্ট বালক এক জায়গায় বসে আছে। সেই বালকের সামনে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যে জ্যোতিষী, সে বালকের চেহারার দিকে তাকাত পরে বলতেছে, তোমার হাতটা আমি একটু দেখতে চাই। ছোট্ট বালক যখন সেই সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষীর সামনে হাতটা বাড়াই দিয়েছে, জ্যোতিষী হাত দেখে বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। ছোট্ট বালক আর এই জ্যোতিষীর মধ্যকার ঘটনা দেখে ছোট্ট বালকের বাবাকে ওই বালকের একজন আত্মীয় খুব দ্রুত ডেকে নিয়ে আসছে। ওই ছোট্ট বালকের বাবাকে তো কোনো সাধারণ লোক না, খুব অসাধারণ ওই সময়ের একজন সম্রাট ছিলেন। তার সম্রাট নিশ্চিতভাবে খুব জ্ঞানী মানুষও ছিলেন, খুব ভালো মানুষও ছিলেন। তো উনি জ্যোতিষীর চেহারার দিকে তাকায় বুঝতে পারতেছে যে সামথিং ডিফারেন্ট, ভিন্ন কিছু হয়তো বা জ্যোতিষী লক্ষ্য করছে এই ছোট্ট বালকের মধ্যে। তখন উনি জ্যোতিষীকে অভয় দিল যে আপনি যা কিছু দেখছেন সেটা আমাকে জানাতে পারেন। তখন ওই জ্যোতিষী বলতেছে যে মাননীয় সম্রাট, আপনার এই সন্তান, তার চেহারা, তার হস্ত, হাতের মধ্যে যে রেখা, এইটা দেখে আমি যেই জিনিসটা লক্ষ্য করছি সেটি হচ্ছে এই ছোট্ট বালকের সুনাম আপনার সুনামকে ছাড়াই যাবে। এই ঘটনা শোনার পরে বাপ যদি শোনে যে ছেলে তার মর্যাদাকে কাটিয়ে ছাড়িয়ে আরো সামনে যাবে, তখন একজন বাপ সবচেয়ে বেশি খুশি হয়। ওই সম্রাটও খুবই খুশি হয়েছে। খুশি হওয়ার পরে সেই জ্যোতিষীকে বলছেন যে আপনি কি চান। জ্যোতিষী বলছে যে আমি যেটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সেটা যদি সত্যি হয়, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। তারপরও সম্রাট তো কিছু দিব না, এটা কেমন হয়? তা বলছে ঠিক আছে, আপনার কোনো যদি সাজেশন থাকে বলেন একটু। তখন ওই জ্যোতিষী সম্রাটকে কয়েকটা সাজেশন দিয়েছে, কয়েকটা বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধিগুলোর মধ্যে একটা বুদ্ধি ছিল যে এই ছোট্ট বালক কিন্তু সাধারণ কোনো বালক না, একে সবসময় আপনি আপনার আশেপাশে রাখবেন। তার সম্রাট চিন্তা করছে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষী যেহেতু এই পরামর্শ দিয়েছে, তাহলে আমার ছোট্ট শিশুকে আমার সাথেই রাখতে হবে। ছোট্ট শিশুর বয়স 8 থেকে 10, সবসময় সম্রাটের পাশেই থাকে। একবার হলো কি, ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যবসায়ী ওই সময়ের যে, উনি হচ্ছে ওই সম্রাটকে হচ্ছে ভিজিট করতে আসছে। তা যেটা হয়, একজন সম্রাটের সাথে কেউ যখন দেখা করতে যায় তখন নিশ্চিতভাবে কোনো উপহার নিয়ে যায়। তো ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যিনি হচ্ছেন ব্যবসায়ী, উনি ওই সময়ের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আকর্ষণীয় একটা ঘোড়া নিয়ে আসছে। ঘোড়াটা এত শক্তিশালী এবং এত আকর্ষণীয়, রাজ্যের যারা সম্রাটের খুব কাছের মানুষজন ওই ঘোড়া দেখে একটু লোভ হয়েছে। সম্রাটকে বলতেছে যে আমাদের একটা আর্জি আছে, যদি একটু শুনেন। বলছে বলো। বলতেছে যে আমাদের মনটা চাচ্ছে আমরা একটু ওই ঘোড়াটার মধ্যে একটু চড়তে চাই। সম্রাট খুব ভালো মানুষ ছিলেন, খুব উদার ছিলেন। বলছে ঠিক আছে চলো। তা কে আগে চলবে, কে পরে চলবে? পরে বললো যে ঠিক আছে, অ্যাকর্ডিং টু এজ, বয়স অনুসারে যার বয়স বেশি সে আগে চলবে। তা সিনিয়র যে উনি চড়তে গেছেন, ঘোড়া যখনই উঠতে গেছে ঘোড়া এমন একটা ধাক্কা মারছে একদম পড়ে গেছে। তখন সবাই চিন্তা করলো বয়স্ক মানুষ, এই জন্য বোধহয় ঘোড়ায় চড়তে পারছে না। তার চাইতে যে জুনিয়র সে যাচ্ছে। ও বাবা, এই ঘোড়ায় যখনই চড়তে মুভমেন্টে গেছে, চড়ার মুভমেন্ট, ওই সময় হচ্ছে ঘোড়া দ্বিগুণ বেগে হচ্ছে তাকে ধাক্কা মারছে। সবাই তো মহা চিন্তায় পড়ে গেল, এত আকর্ষণীয় ঘোড়া, আমাদের জীবনে চড়ার যে ইচ্ছা এটা কি পূরণ হবে না? এইরকম করে 8-10 জন চেষ্টা করছে, প্রত্যেকেই ঘোড়ায় চড়ার অ্যাটেম্প নিছে, ঘোড়া ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। ওই যে সবচাইতে ধনী মানুষ যে ওই ঘোড়া নিয়ে আসছে, উনিও একটু বিব্রত যে কি হইলো হঠাৎ করে ঘোড়ার, যে ঘোড়ায় কেউ চড়তেই পারছে না। তখন ওই ছোট্ট বালক তার বাবাকে বলছে, বাবা আমি ঘোড়ায় চড়ব। সবাই বলছে না না মহামান্য সম্রাট, আপনার এই আমাদের এইটা ভবিষ্যৎ, একে এই ঘোড়ায় চড়তে দেওয়া যাবে না, তারাই ফেলবে। তো বলছে খুব করে ধরে যে না বাবা আমাকে চড়ার সুযোগ দিতে হবে, আমি চড়বো। এই কথা শোনার পরে সবাই বলতেছে না না ওকে চড়তে দেওয়া যাবে না। ওর বাবা বলছে না বাবা, তুমি দেখতেছো না তোমার বড় বড় যারা আঙ্কেল শ্রেণীর মানুষ তারাই চড়তে পারো না, তুমি কিভাবে চড়বা? তো বলছে খুব কনফিডেন্টের সাথে যে বাবা আমি চড়তে পারবো। তখন সবাই সিকিউ মানে আলাদা হচ্ছে, যদি ধাক্কা মেরে দেয় সবাই জাল ধরে বসে আছে যে ওই ছোট্ট বালককে হচ্ছে চড়তে গেলেই তো ধাক্কা মারবে, সে ওইখানে যাতে পড়ে। কিন্তু হতবাক করার ব্যাপার হচ্ছে ওই ছোট্ট শিশু 8-10 বছর বয়স, যার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, সে ঘোড়ার কাছে গেল, একটা ছোট্ট কাজ করলো, বাস জাম্প করে ঘোড়ায় উঠে পড়লো। খালি উঠে পড়লো তাই না, ঘোড়ায় রানিং শুরু করে দিছি। 10-12-15 মিনিট চতুর্দিকে চক্কর লাগায় এসে আবার যেখান থেকে সে উঠছিল সেখানে থামলো। সেনাপতি তারপরে যারা বড় বড় বীর তারা হতবাক হয়ে গেছে,
এই ছোট্ট বালক 8-10 বছরের, আমরা কেউ ঘোড়ায় চড়তে পারলাম না, এ চড়তে পারলো, কারণ কি? তখন ওর বাবা বলতেছে, বাবা তুমি ঘোড়ায় চড়তে পারলা, তোমার আঙ্কেলরা বড় বড় যারা সেনাপতি বীর এরা চড়তে পারলো না, কারণটা কি? তা বলছে, বাবা আমি ঘোড়াটার দিকে লক্ষ্য করছিলাম যে হ্যাঁ ঘোড়াটা খুব বিরক্ত ছিল। কি কারণে? বলছে যে ঘোড়াটা যে জায়গায় ছিল সূর্যের আলো এমন অ্যাঙ্গেলে পড়তেছিল যে ওই ঘোড়াটা তার ছায়াটা দেখে খুব অস্বস্তির মধ্যে ছিল। ঘোড়াটা তো খুব আকর্ষণীয়, ওর ছায়া দেখে সে তাকে একটা কম্পিটিটর মনে করছে, যে তার সামনে হয়তো আরেকটা কেউ তার সাথে কম্পিটিশনে আসে। এই জন্য যেই ওর ঘোড়ার মধ্যে চড়ার চেষ্টা করতেছে সে ধাক্কা মেরে ফেলাই দিচ্ছে। তা বাবা তুমি কি করলা? বললো আমি যে ঘোড়াটা যেই অ্যাঙ্গেলে ছিল তার মুখটা একটু সরাই নিলাম, এমন অ্যাঙ্গেলে দিলাম ঘোড়াটা তার ছায়া আর দেখতে পাচ্ছে না। তখন সে চিন্তা করতেছে আমার কম্পিটিটর তো চলে গেছে, মন খুশি, খুব খুশি। তখন আমি আরাম করে চললাম। সবাই তো অবাক হয়ে গেছে, এই ছোট্ট শিশু এই জিনিসটা লক্ষ্য করছে, আমরা কেউ লক্ষ্য করলাম না। তখন সম্রাট খুব খুশি, বলছে বাবা তুমি আমার কাছে কি চাও বলো। তা সবাই চিন্তা করতেছে যতই ঘোড়ার এই কেরামতি সে দেখা, ছোট্ট 8-10 বছরের শিশু কি যাবে? ও বলতেছে বাবা আমি পারস্য চাই তোমার কাছে। পারস্য চাই কথাটা অনেকে আমরা বুঝতে পারবো না, যেটা মানেটা কি। বাংলাদেশের একটা 8-10 বছরের ছেলেকে যদি বলা হয় যে বাবা তুমি এখন কি চাও, সে যদি কয় আমি সারা পৃথিবীর আমেরিকা রাশিয়া এগুলো সব দখল করবো, এই কথার লোড যা বুঝায় ওই সময়ে পারস্য জয় করার তার চাইতে বেশি লোড ছিল। তার মানে পারস্য ছিল ওই সময়ের সুপার পাওয়ারফুল কান্ট্রি, ওইটা সে দখল করতে চায় যে বাবা আমি ওইটা জিতবো। ওর বাবাও জানতো যে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এতটা উজ্জ্বল ওর বাবা একটু ঘাবড়ায় গেছে। বলছে যে বাবা ঠিক আছে, পারস্য আশেপাশের যারা ছিল এরাও করছে যে কিরে এ যদি পারস্য দখল করতে চায়, যদি এই চিন্তা পারস্য সম্রাটের কাছে যায় তাহলে আমাদের তো এখনই শেষ করে ফেলবে। যাই হোক ওর বাবা বলছে ঠিক আছে তুমি এখানে থাকো। ওর বাবা যুদ্ধে চলে গেল। যুদ্ধে যাওয়ার পরে কয়েকটা রাজ্য দখল করতে করতে হঠাৎ করে তার বাবা হচ্ছে যে যুদ্ধে হচ্ছে নিহত। তার মানে সম্রাট শেষ। সম্রাট যখন শেষ হয়ে যায় সাধারণভাবে তখন তো আর ওই গণতন্ত্র ভোট এগুলো ছিল না। কে তাহলে রাজ্য দখল করবে? রাজ্যের ক্ষমতা কার হাতে আসবে? ওই ছোট্ট শিশু বলতেছে অটোমেটিক সেই ক্ষমতার অধিকারী। আশেপাশে যারা লোকজন আছে তারা চিন্তা করতেছে যে আমরা অন্য যে আশেপাশের যে রাজ্যগুলো আছে তাদের সাথে একটু লিয়াজও করি। আর অন্য রাজ্যরা চিন্তা করতেছে যে সম্রাট যেহেতু নাই, ছোট্ট এক শিশু কি করবে, এই রাজ্য দখল করব। এইরকম পারস্পরিক কথাবার্তা চলছে। ওই যে জ্যোতিষী হাত দেখছিল, চেহারা দেখছিল, বলছিল না যে সাধারণ কোনো বালক না, এ অসাধারণ কিছু করবে। এবং কয়েকটা সাজেশন যে দিয়েছিল তার মধ্যে একটা সাজেশন ছিল আপনার সাথে সবসময় রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 সাজেশন ছিল যে খুব ভালো কোনো টিচারের কাছে আপনার সন্তানকে শেখাবেন। তো ওর বাবা বিখ্যাত সম্রাট যখন যুদ্ধে মৃত্যুবরণ করলো এবং ওই যে যেটাকে আমরা বলি যে হচ্ছে যে জ্যোতিষী যে তার হাত দেখছিল, এর মাঝখানে কিন্তু 5-6 বছর সময় অতিক্রান্ত হয়েছে। এবং এই 5-6 বছরের মধ্যে একটা অসাধারণ ঘটনা ঘটছে। ঘটনাটা কি? ওর বাবা যখন শুনলো যে খুব ভালো কোনো টিচারের কাছে আমার সন্তানকে পড়াতে হবে, তখন উনি খোঁজ লাগালো যে সবচেয়ে শ্রেষ্ঠ টিচার কে আছে। খুঁজতে খুঁজতে উনি একজনের খোঁজ পেয়েছে যে ওই সময় সব মানে রাজ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে একজন। ওনার কাছে লোক পাঠাইলো, বললো যে আমাদের সম্রাটের যে ছেলে তাকে পড়াইতে হবে। তো উনি বলছে আমি কারো বাড়ি যেয়ে পড়াই না। বলছে না, সম্রাট তার ছেলেকে পড়াইতে হবে। বলছে তোমরা ফিরে যাও। সম্রাট আবার বলছে যে টিচার মানুষ তো, কোনো বেয়াদবি করবা না, উনি কি বলে সেটা আমাকে জানো। টিচার যখন এইরকম কথা বলছে, বলার পরে ওরা আবার সম্রাটের কাছে আসছে। সম্রাট শোনার পরে বলছে আমি নিজে যাব। সম্রাট নিজে চলে গিয়েছে। যাওয়ার পরে বলছে যে আমি আমার যে সন্তানকে আপনার কাছে পড়াতে চাই, এটা কোনো সাধারণ সন্তান বা সাধারণ বালক নয়। এবং এই যে মাঝখানের যে ঘটনাগুলো, এরকম ঘটনাগুলো উনি বলে দিয়েছে। তখন ওই টিচারেরও একটু খুব আগ্রহ হলো যে দেখি তো আসলে এই বালকটা কত অসাধারণ। তখন ওই ছোট্ট বালককে বললো যে ঠিক আছে আমি ওর সাথে দেখা করবো। ওই ছোট্ট বালককে টিচারের সামনে নিয়ে আসা হলো। টিচার ওই ছোট্ট বালককে কয়েকটা প্রশ্ন করলো। করার পরে ওই ছোট্ট বালক এত অসাধারণ উত্তর দিল। ওই টিচার বললো যে আমি তাকে কয়েকদিন পড়াবো,
এটা সিদ্ধান্ত আমি আসলাম যে কয়েকদিন পড়াবো। কিন্তু তার চেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, কয়েকদিন পড়ানো যখন শুরু করছে, ওই ওই বালকের মধ্যে এমন এমন কোয়ালিটি দেখলো, এই কয়েকদিনটা গিয়ে 4 থেকে 4.5 বছর লম্বা সময় ওই টিচার ওই বালককে হচ্ছে পড়াতে থাকবে। এবং যা কিছু উনি পড়িয়েছেন তার মধ্যে 3টা খুব দামি শিক্ষা উনি দিয়েছেন। যেদিন লাস্ট মিটিং হয় ওই টিচার এবং স্টুডেন্টের, তখন ওই স্টুডেন্ট বলছে যে স্যার আপনি আমাকে অনেক শিখিয়েছেন, আমাকে এমন 3টা পরামর্শ দেন যেটা আমি সবসময় মনে রাখবো। টিচার তাকে 3টা পরামর্শ দিল, এবং এই 3টা পরামর্শ, যেমন আমরা সূরা ফাতিহায় 7টা লাইন পড়ি না, 7টা আয়াত, ওই টিচার যা কিছু শিখিয়েছে তার সামারি উনি 3টা লাইনের মধ্যে করে দিয়েছে। এই 3টা লাইন অলওয়েজ মাথায় রাখবেন।